আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের জন্য এখন পড়তে যাচ্ছি ইন্দুবালা ভাতের হোটেলের আরও একটি অধ্যায়। অধ্যায় নং 6। নাম চিংড়ির হলুদ গালা ঝোল। কলাপোতা গ্রামটার পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ। এছাড়া চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খালবিল, পুকুর। সবুজ জংলা ঝোপের পাশে সন্ধ্যা মণিফুল, বেলেনচার লতা, উঠোনের কোণ ঘেঁষে কাঠ চাপা, পঞ্চমুখী জবা, সদরের মুখটায় শিউলি, সাদা আঁচলের মতো পড়ে থাকে ফুলগুলো। উঠোনের মাঝখানে বড় তুলসী মঞ্চ। অষ্টপ্রহরের সময় ঘুরে ঘুরে কীর্তন হয় সেখানে। বাড়ির পেছনে আছে নারকেল গাছ বেয়ে ওঠা চুই ঝাল। রান্নায় এতটুকু ঝালের দরকার হলে মা টুক করে গিয়ে ছোট্ট ডাঁটি পেরে নিয়ে আসে, একটু চেঁচে ফেলে দেয় ঝোলের মধ্যে। নারকেল গাছটা সোজা রেখে এগিয়ে গেলে পুঁয়ের মাচা, তার ডগাগুলো বর্ষার জল পেয়ে যেন আকাশের দিকে মুখ করে আছে আরো বৃষ্টির আকাঙ্ক্ষায়। পুঁই মাচাকে বাঁ দিকে রেখে কয়েক পা হাঁটলেই কলকাতা থেকে আনা দাদুর ডালিম গাছ। তার পাশেই ঠাম্মার নিজের হাতে আদর করে বসানো গন্ধরাজ লেবু, কালনার আতা, যেন ছবির মতো আঁকা। এই রকম সাজানো গোছানো বাড়ি এই গ্রামের অনেকেরই আছে। সচ্ছল গৃহস্থ হিন্দু বাড়ির ঘর দোর সাজানো এক রকমের, আবার মধ্যবিত্ত মুসলিম বাড়ির অন্দরের সাজ ভিন্ন ধরনের। হিন্দু বাড়ির চারদিকের এমন খোলামেলা পরিবেশটা কিছুটা হলেও ঢাকা পড়ত মুসলিম বাড়িতে। ইন্দুবালার যে খুব একটা গ্রামের সেই সব বাড়িতে যাওয়ার সুযোগ হতো তেমনটা নয়, কিন্তু হাতে গোনা একজন দুজনের বাড়িতে নানা ওসিলায় সে গিয়েছে, কিছুক্ষণের জন্য হলেও থেকেছে। ভালো লাগা কাছের মানুষদের হুট করে গিয়ে চমকে দিলে কেমন যেন একটা আনন্দ হয়। সেই রকম যে কতবার ইন্দুবালা মনিরুলের বাড়িতে গিয়ে তাকে চমকে দিয়েছে তার সংখ্যা গুনতে বসলে এই বয়সে ইন্দুবালার লজ্জা পাওয়ার কথা। দুজনে সেই নিঃশব্দ ভালোবাসার মধ্যে আর কারো না থাকুক, প্রকৃতির তো সায় ছিল। না হলে কেন ইন্দুবালার এখনো মনে থাকবে মনিরুলের বাড়ির পেছনের বড় পুকুরটাকে, তার পেছনের বড় বাঁশঝাড়টা, তারপর আদি গন্ত ধানক্ষেত। ওখানে সন্ধ্যা নেমে আসতো, জোনাকিগুলো ঘুরে ঘুরে আলো ফোটাতো। যারা কোনোদিন দুজনের সঙ্গে থাকলো না, সংসার করলো না, তাদের ভালোবাসার গল্প বয়ে বেড়ালো কত যুগ। মনিরুলদের পুকুর পাড়ে জমাট অন্ধকারে জোনাকি দেখতে ভালোবাসত ইন্দুবালা। সে স্বাদ অবশ্য বেশি দিন টেকেনি তার কপালে। ভেঙ্গি মেয়ে এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়াচ্ছে, চোখ তাতাতো সবার। অচিরেই বন্ধ হলো সবকিছু। সমাজের চোখে যা নিষিদ্ধ অক্ষরে অক্ষরে মানতে বাধ্য করা হলো মেয়েকে। রাতের আধার দেখা বন্ধ হয়ে গেল, তার মধ্যে থেকে মিটি মিটি করে জ্বলতে থাকা জোনাকির আলোগুলো দূরে চলে গেল। এই বয়সে মেয়েরা সংসারের জন্য একটু একটু করে তৈরি হতে থাকে, ঘরের কাজকর্ম শেখে, স্বামীকে কিভাবে যত্ন নিতে হবে, কোনটার পরে কিসের উপচার তা ভালোভাবে বুঝে নেয়। আর এই মেয়ে কিনা এক মুসলমান ছেলের সাথে রাতের আধারে পুকুর পাড়ে জোনাকি দেখবে।
দাওয়ায় বসে বই পড়ার ধুম হবে, কানাকানি থেকে জানাজানি হয় গ্রামে, মুখ টেপাটিপি, হাসিও। কথাগুলো ইন্দুবালার বাড়ির লোকের কানে বেঁধে সূচের মতো। সেই নিয়ে হুলস্থুল কম হয় না বাড়িতে। মেয়ের জেদ পুকুর পাড়ে গিয়ে সে বসবেই। কেন, বাড়ির কাজ কি সে করে না? নাকি বাবা মা ঠাম্মার কথা শোনে না? গ্রামের লোক যা বলবে তাই শুনতে হবে। প্রথম দিকে কঠোর শাসন চলত, তারপর দেখা গেল মেয়ে মোটেই সুবিধের নয়। এই শাসনে আরো বেঁকে বসছে সে। খাওয়া দাওয়া ছেড়ে শরীরের অবস্থা কাহিল হবার জোগাড়। ঠাম্মার পরামর্শে মা আশেপাশের হিন্দু বাড়িতে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যাদের বাড়িতে বড় পুকুর কিংবা ছোট্ট ডোবা কাটানো আছে। সেখানেও অন্ধকার গাঢ় হয়ে জমাট বাঁধে। জোনাকিরা মিটমিটে আলো জ্বালায়। কিন্তু সেই সব বাড়িতে তো আর মনিরুল ছিল না, তার বাসি ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ বা মীর মোশাররফের বিষাদ সিন্ধু কেউ দুলে দুলে পড়ত না। সবে কৈশোরকে পিছনে ফেলে যেতে থাকা কোনো সন্ধে সজল দুটো চোখ তুলে জানতে চাইতো না, বাড়ি যাবে না ইন্দু? ইন্দুবালার বাড়ি যেতে এতটুকু ইচ্ছে না করলেও যেতে হতোই। হিন্দু পাড়ায় সন্ধ্যের শাক বেজেছে, আর মুসলিম পাড়ায় তখন মাগরিবের নামাজ। ইন্দুবালার মন পড়ে থাকতো ওই পুকুরটার পাড়েই। অন্ধকারে জ্বলে ওঠা বিন্দু বিন্দু জোনাকির আলোয় অবাক হয়ে তাকিয়ে থাকা মনিরুলের চোখের মাঝে। কেউ কেউ বলেছিল, ঝাড়ফুঁক করো মেয়েকে। অমনভাবে পুকুর পাড়ে কেউ বসে থাকে ভর সন্ধ্যাবেলা? তবুও ইন্দুবালা জেদ করে বেশ কিছুদিন একাই বসতেন। বাঁশঝাড়ে হাওয়া লেগে ঝিরঝিরে আওয়াজ হতো। দূরে বিশালাক্ষী তলায় মাঠ থেকে শেয়াল ডেকে উঠত। ইন্দুবালার সেই প্রথম মনে হয়েছিল এই পৃথিবীতে তিনি বড্ড একা, চারপাশে কেউ নেই, হাত বাড়ালে অন্ধকারটুকু ছাড়া। সেই অন্ধকারে ইন্দুবালা প্রথম জ্ঞান হারালেন। তারপর থেকে বাড়ির বাইরে পা রাখা একেবারে বন্ধ হলো। ঠাম্মা সত্যপীরের কাছে মানত করলেন, মেয়েকে সুযোগ্য পাত্রের হাতে তুলে না দেওয়া পর্যন্ত মা পালন করলেন ব্রত। বাবা মরিয়া হয়ে চিঠি লিখলেন কলকাতায়। যখন বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ হয়ে গেল, তখন ইন্দুবালার বারবার মনে হতো, গ্রামে সবার বাড়িতে থাকলেও তাদের বাড়িতে কেন কোনো পুকুর বা ডোবা নেই? তাহলে সে তো চুপটি করে জলের পাশে একটু বসে থাকতে পারত। এত সব কাণ্ডের পরেও মনিরুলকে ঠিক লুকিয়ে লুকিয়ে দেখাতো জোনাকির আলো। কারবালার যুদ্ধমুখর প্রান্তরটা কি মনিরুল তাদের পুকুর পাড়েই নামিয়ে আনতো না তখন? সাজু কি তাদের পুকুর পাড়ে এসে রূপায়ের খোঁজ নিত না? অভিমান আর কষ্ট জমে উঠত দু চোখ উজিয়ে। যদিও বাড়িতে পুকুর কেন ছিল না সেটা নিয়ে একটা গল্প সে ছোট্ট থেকে শুনে আসছে, কিন্তু সেই গল্পে প্রবেশ করার আগে এই মুহূর্তে ইন্দুবালা কি করছেন সেটা জেনে নেওয়াটা আখ্যানের ক্ষেত্রে জরুরি। বর্ষা এবার শুধু দেরিতে নয়, আষাঢ় পার করেও দেখা দিচ্ছে না। ভাবসা গরমে সবার নাজেহাল দশা। ৭০ পার করা ইন্দুবালার অবস্থা আরো কষ্টের। দোতলার বারান্দায় ঠান্ডা মেঝের উপরে চুপটি করে শুয়েছিলেন তিনি। অনেকক্ষণ হলো কারেন্ট নেই। হাত পাখাটাকে অভ্যাসবশত আস্তে আস্তে নাড়ছিলেন নিজের শরীরের উপরে। তালপাতার স্নিগ্ধ হাওয়া ভালো লাগছিল তার। কিছুক্ষণ আগে শেষ খদ্দের ভাত খেয়ে চলে গেছে। যা বাকি ছিল হাড়ি চেঁচে পুছে খাওয়ানো হয়েছে বাজারের ভিখারিদের। এমনকি কালু, ভুলু, নেলু, বাজারের যে হরেক নামের বিড়াল এবং কুকুর আছে তাদেরও পাতের উচ্ছিষ্টাংশ এক জায়গায় জড়ো করে
ধনঞ্জয়ের খাওয়ানো হয়ে গেছে। লক্ষ্মী নিজে হাতে শুরু করেছিল এইসব। সেই প্রথা আজও দিব্য বহাল আছে। সবই ঠিক ছিল। এর সাথে যদি বাড়ির সঙ্গে একটা পুকুর থাকতো, তাহলে ঠান্ডা মিঠে জলের হাওয়া পাওয়া যেত এই সেনু মিত্তির লেনেও। বেচারা ধনঞ্জয়কে তখন কর্পোরেশনের ছিঁড়ে জল পড়া কলে ওই অতক্ষণ ধরে বাসন মাজতে হতো না। পুকুর ঘাটে গিয়ে মেজে ঘষে ঝকঝকে করে আনতে পারত বাসনগুলো। পারলে দুটো ডুবো দিয়ে আসতো না হয় তার সাথে। আজ অনেক ভোরে প্রচণ্ড গরমে ঘুম ভাঙার পরেই কেমন যেন বোসদের পুকুরটার কথা মনে পড়ছে তার। পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষকে, এমনকি শাশুড়ি যে পালা পার্বণে গঙ্গার চানে নিয়ে যেতেন তাও। সকাল হতে না হতে আজ নিজে থেকেই কেমন যেন ডুব দিয়ে চান করার বাসনা মনের মধ্যে জাগছিল ইন্দুবালার। কতদিন গভীর গহন জলে ডুব দেননি তিনি। এই সময় তো কপোতাক্ষের একুল ওকুল ভাসে। গভীর রাতে জলের আওয়াজ যেন দূর পর্যন্ত এসে কলকল করে কত কথা শুনিয়ে যায়। বোসদের পুকুরের জল আরো ঘন সবুজ রং নিয়ে ভারী হয়ে ওঠে। পাশের ঝোপ থেকে অনবরত ডেকে চলে ঝিল্লি। ভিজে গায়ে বাড়ি ফিরতে স্যাঁতস্যাঁত করে ওঠে গা। ইন্দুবালার হঠাৎ আজ কেমন যেন ইচ্ছে হলো অমন বৃষ্টি ভেজা ঝোপে ঢাকা মাটির রাস্তা দিয়ে চান করে ফিরতে। কিন্তু সে পথ কোথায় পাবেন তিনি সেনু মিত্তির লেনে? আজ অনেক সকালে ঘুম ভেঙে তাই নিচে চলে এসেছিলেন। সিঁড়ি বেয়ে পা টিপে টিপে নেমেছিলেন, যেন ঘাটে নামছেন। সঙ্গে রয়েছে জল ভরে নেয়ার ঘড়া। ধনঞ্জয়, ও ধনঞ্জয়! কোনো সাড়া পান না তিনি। মাথার উপর দিয়ে চাদর চাপা দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে সে সিঁড়ির নিচের ঘরে। আবার ডাকেন দরজার কাছটায় এসে, ধনা, ও ধনা, ওঠ না বাবা, আমাকে একটু গঙ্গা চান করিয়ে এনে দে। ভোরের আধো ঘুমে ধনঞ্জয় চোখ কসলায়, ধর্মর করে উঠে বসে। কানে ঠিক শুনছে কিনা বুঝতে পারে না। বুড়ি বলে কিনা গঙ্গায় যাবে। বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে মা? রোজ রাতে ঘিস ঘিসে গা গরম থাকে তোমার, ডাক্তারের ওষুধ খাচ্ছ, তার উপর তোমাকে নিয়ে গঙ্গা চানে গিয়ে আমার নিজের গঙ্গা প্রাপ্তি হোক, তাই না? তোমার ছেলেরা এসে আমাকে দুর্মুষ করুক, হবে নাই। ধনঞ্জয় বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে। যত বয়স বাড়ছে, চুল যত পাকা হচ্ছে, তত মুখের বুলি ফুটছে। রেগে যান ইন্দুবালা। ছেলেদের ভয় দেখাস তুই কোন সাহসে? তাদের আমি খাই না পড়ি। যেতে হবে না তোকে, আমি নিজেই যাব। বুড়ি এগোতে গেলে ধনঞ্জয় চিৎকার করে, যাও না, যাও। ও বাড়ির চক্কর্তির বউয়ের মতো শেষকালে হাত পা ভেঙে পড়ে থাকো। শুয়ে মুতে এক কাকার হও গে। সুস্থ আছে কপালে সইবে কেন? থমকে যান ইন্দুবালা। সত্যি তো, এই বয়সে একা যেতে গিয়ে একটা কাণ্ড বাঁধলে দিক দিক করে মরা তার জীবনে সইবে না। তবু রাগ যায় না। নিজে দমে গেলেও ধনাকে ছাড়েন না তিনি। তোকে আজ কোনো কাজ করতে হবে না ধনা, আমি নিজেই সব কিছু করব। গায়ের কাছে একদম ঘুরঘুর করবি না, এই আমি বলে দিলাম। ধনঞ্জয় বিরক্ত হয়ে পাঁচ ফিরে শোয়। আপাতত নিশ্চিন্ত সে। বুড়ির গঙ্গা চান আটকাতে পেরেছে। বড় ফাড়া কেটেছে একটা। এইখানে নাকি গঙ্গার ঘাট। রিক্সা করে যাও, আবার হাঁটো, তারপর আবার রিক্সা। শুধু কি তাই? গঙ্গায় নামার আগে মায়ের এক প্রস্থ
প্রণাম। তোমার পায়ে পা দিচ্ছি মা, তোমার গায়ে পা দিচ্ছি মা, অপরাধ নিও না। আবার ওঠার সময় আর এক পোস্ত প্রণাম। তারপর ঘাটে কাপড় ছাড়ার জায়গা নেই। বুড়ি জেদ করে সেই ভিজে কাপড়ে আসবে। শুধু তাই নয়, বাড়ি ফিরে আবার চান করবে। কিছু যদি একটা হয় তখন সামলাবে কে? এইসব বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে আবার ধনঞ্জয়। ওদিকে ইন্দুবালা বাসি কাপড় ছেড়ে ঠিক করেন বাজারে যাবেন। একবার যখন বাইরে বেরোনোর বাই উঠেছে, সেটা কাটানো মুশকিল। তার চেয়ে বাজারে গেলে মনটা শান্ত হবে। নিজে হাতে জিনিসপত্র দেখে কেনাকাটা করা যাবে। দুটো লোকের সাথে কথা বললে ভালো লাগবে। সদর খুলতেই মনে পড়ে যায় অনেক দিন পরে তিনি আজ নিজে বাজারে যাচ্ছেন। বেশ কিছুদিন হলো ধনঞ্জয় এইসব করে। হাঁটুর ব্যথায় খুব একটা নড়তে পারেন না ইন্দুবালা, কিন্তু এই তো কয়েক বছর আগেও নিজে হাতে বেছে বেছে সবজি কিনতেন। মশলা দেখে বেছে দরদাম করে নিয়ে আসতেন। সেগুলো পেশাই করে বাড়ি দিয়ে যাওয়ার লোক ছিল। লক্ষ্মীর যতদিন ছিল মাছের ব্যাপারে ইন্দুবালাকে ভাবতেই হতো না, কিন্তু লক্ষ্মী যাওয়ার পর থেকে মাছ দেখে শুনে বেছে নিতে হতো। কোথাকার কোন মাছ, কোন পুকুর, দিঘি, বিল সব ইন্দুবালার জানা চাই, না হলে রাঁধবেন কি করে? জল অনুযায়ী মাছের স্বাদ আলাদা হয়, সবাই জানে সেটা, কিন্তু রান্না সেটাও তো আলাদা হয়। শুধু কি তাই, কোথাকার বেগুন, কোথাকার লঙ্কা, কোথাকার ঢেঁড়স জানা না থাকলে তার রান্নায় মন বসে না। কুটনো কুটতে বসলে কড়াইতে ফোড়ন দিয়ে সেই ক্ষেতটাকেই যদি চোখের সামনে না দেখতে পান, তাহলে রান্নার মজা আসে, স্বাদটাও। এইভাবেই একটু একটু করে ইন্দুবালার সাথে পরিচয় হয়ে গিয়েছিল মেমারির কুমড়ো, বেলডাঙ্গার কাঁচা লঙ্কা, পরশুরার আলু, বাকিপুরের মসুরি, রেহানদের রুই, লাল গোলার আর বাসন্তীর গলদার। বাজার করা তার কাছে এক স্বপ্নের মতো। বাজার যদি ঠিক করে হয় রান্নায়, তাহলে তরিজুত আছে। আর একবার হাত দিয়ে দেখে নেন ব্লাউজের ফাঁকে টাকার ব্যাগটা ঠিক নিয়েছেন কিনা। অনেক সকালে মেসের দোতলার বারান্দায় দাঁড়িয়ে কিংসুক, হিনোজান ও মহাজানের তার্কিক পয়েন্টগুলো মিলিয়ে দেখছিল। ইতিহাস বইতে বৌদ্ধ শ্রমণদের মতো উষাকালীন মেঘমালা দেখার জন্য সে বেশ কয়েকদিন চেষ্টা করেছে, কিন্তু মোবাইলে অ্যালার্ম বেজে গেছে তার মতো করে, আর কিংসুক নিজে পাশ ফিরে শুয়ে অকাতরে ঘুমিয়ে ভাত খাওয়ার সময়ে উঠেছে। আজ কি কুক্ষণে যে এতটা গরম পড়েছে আর ঘুম ভেঙেছে সে বুঝতে পারছিল না। যাই হোক, উঠে যখন পড়েছে তখন সে ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলো। সামনেই বিয়ে ফাইনাল। নালন্দা থেকে হস্তিনাপুর হয়ে তিব্বতে যাওয়ার আগে সে দেখল ইন্দুবালা ভাতের হোটেলের দরজা খুলে স্বয়ং ইন্দুবালা বেরিয়ে পড়লেন। হিনোজান মহাজান মধ্যপথে রইল। কিংসুক চিৎকার করল, ও দিদা, এত সকালে কোথায় যাচ্ছ? ইন্দুবালা হাতের ব্যাগখানা উঁচু করে দেখালেন। কিংসুক হুড়মুড় করে নেমে এলো সিঁড়ি দিয়ে জামার বোতাম আটকাতে আটকাতে। চলো, আমিও যাব। ইন্দুবালা অবাক হয়ে তাকান কিংসুকের দিকে। তুই যাবি কেন? ভোর রাত থেকে তো দেখলাম পড়াশোনা করছিস। ঘরের আলো জ্বলছিল যে। কিংসুক বলে, ধুর, পড়ছিলাম কোথায়? বেজায় গরমে ঘুম আসে নাকি? তার চেয়ে বরং এটাই ভালো হলো, তোমার সাথে বাজার করতে যাব। তাও দেখি ব্যাগ দুটো। ইন্দুবালার হাত থেকে কিংসুক ব্যাগ দুটো প্রায় ছিনিয়ে নেয়। ছেলেটাকে ভালো লাগে ইন্দুবালার। সময় নেই অসময় নেই মেসের বারান্দা থেকে দিদা বলে হাঁক দেয়। ওদের ঘরটা ইন্দুবালার ঘরের ঠিক সামনে, রাস্তার উল্টো দিকে।
অনেক রাত পর্যন্ত ঘুম না এলে ইন্দুবালা সেলাই ফোড়াই করেন। কিংসুক চিৎকার করে ওপারের জানালা দিয়ে, এবার তো ঘুমো, তোমার চোখ খারাপ হলে আমাদের উপোস করে থাকতে হবে। ধনাদার যা রান্নার হাত, গলা দিয়ে নামবে না যে। নিচ থেকে ধনঞ্জয় কাইমাই করে ওদের সাপ সাপান্তর করে। তার যত অভিযোগ ইন্দুবালাকে, তার জন্যেই নাকি ওই গাল টিপলে দুধ বেরোনো ছেলেগুলো তাকে হচছেদ্দা করে। আরো মাথায় তুললো তুমি ওদের মা, ঝেঁটিয়ে সব বিদেয় করবো দেখো। হাবাতের দল সব। যদিও খেতে না এলে ধনঞ্জয় ওদের ডেকে নিয়ে আসে, আদর করে বসিয়ে খাওয়ায়। শরীর খারাপ হলে 7 বার গিয়ে খবর নেয়। ছেলেরাও ভালোবাসে তাকে খুব। তার জর্দাটা বিড়িটা হয়ে যায় ওই ছেলেগুলোর কল্যাণেই। তবে ছোটখাটো খিটিমিটি লেগেই থাকে, না হলে ভালোবাসা জমবে কি করে। আজ কি বাজার করবে দিদা? কেন, হোটেলের বোর্ড দেখিসনি? দেখেছি তো, ভাত, সোনামুগের ডাল, মোচার ঘন্ট, মাছ। ওই দেখো, কোনো মাছ লেখনি কিন্তু। ইন্দুবালার সামনে দিয়ে তখন মাথায় ঝুড়ি ভর্তি কলমি শাক নিয়ে বাজারের দিকে যাচ্ছে একটা বউ। ইন্দুবালা থমকে দাঁড়ান। ও বউ, শুনছো? বউটা ঘুরে তাকায়। কলমি শাক কোথায় পেলে? তোমার বাড়ির? বিক্রি করতে নিয়ে যাচ্ছ? বউটা হাসে। মেয়ের বাড়ি গেছিলাম মা, আমার তো আর পুকুর নেই। ওর শাওরির বড় একটা পুকুর ছিল, তা সেই পুকুরের। ইন্দুবালা বলেন, ছিল কেন বলছো, এখন আর নেই? বউটার মাথা থেকে কিংসুক শাকের ঝুড়িটা নামাতে সাহায্য করে। হাঁপ ছাড়ে বউটা। ডোবা হয়ে গেছে মা, এবার হয়তো ফেলাট উঠবে। তা মেয়ে বলল নিয়ে যাও, যে কদিন আছে। ইন্দুবালা কলমি শাকের আটি তোলেন। সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। নাকের কাছে নিয়ে এসে শোকেন। জলের তাজা আষ্টে বুনগন্ধ এখনো মিশে আছে ওদের ডালপালায়। কিংসুক জানতে চায়, এইভাবে বুঝি শাক চেনে গন্ধ শুকে? হাসে বউটা। না গো না মা, আমার পুকুর চিনছে গো। ইন্দুবালার সামনে ভেসে ওঠে বর্ষার জলে থই থই উঠোন। ভাই বোন মিলে নাচানাচি। আমাদের কেন পুকুর নেই ঠাম্মা? ততক্ষণে ঠাম্মার কলমি শাক বাছা শেষ। নিষেধ ছিল যে বংশে পুকুর রাখা চলবে না। কেন নিষেধ ছিল কেন? ইন্দুবালার প্রশ্নে ঠাম্মা জবাব দেন না। ইন্দুবালা ততক্ষণে শাকের আটি বেছে বেছে তোলেন ঝুড়ি থেকে। কিংসুকের পছন্দ হয় না ব্যাপারটা। শাক লতাপাতা সে দু চোখে দেখতে পারে না। ওসব খাওয়ার জন্য তো গরু ছাগলরা আছেই। মানুষ কি জন্যে খেতে যাবে চারদিকে এত মাংস, মাছ, ডিম থাকতে? একটু বিরক্ত হয়ে বলে ওঠে সে, আজ কিন্তু কলমি শাক মেনুতে নেই দিদা। ইন্দুবালা বিড়বিড় করেন, নেই তো কি, হতে কতক্ষণ? দেখছিস না বাড়ির সামনে কেমন একটা আস্ত গোটা পুকুর ঝুড়ির মধ্যে করে চলে এসেছে। কিংসুক জবাব দিতে পারে না দিদার কথায়। এই মহিলা যাই রান্না করে তাই যেন মুখে লেগে থাকে সারা জীবনের মতো। মনে মনে ঠিক করে নেয় কিংসুক কলমি শাকটা আজ না হয় সে একবার ট্রাই করে দেখবে। ইন্দুবালা প্রায় সব শাক কিনে নিয়ে খালি ঝুড়ি ফেরত দেন বউটাকে। বলে দেন, ওবেলা বাড়ি ফেরার পথে একবার ঘুরে যেও বউ, আমার বাজারে একটু সময় লাগবে। বউটা মাথা নাড়ে। আর তরতরিয়ে এগিয়ে যাওয়া ইন্দুবালাকে ধরতে প্রায় ম্যারাথন দৌড় দেয় কিংসুক। ইন্দুবালার দাদুকে পিতৃসত্ত্ব রাখতে দেশ ভাগ হওয়ার পরেও যেমন ওপারে থেকে যেতে হয়েছিল, ঠিক তেমনি তার দাদুও বাবার কথা ফেলতে পারেননি।
কলকাতার পাট চুকিয়ে খুলনার কলাপোতায় যখন তিনি থাকতে শুরু করলেন, তখন বর্ষাকাল। চারদিকে উপসাপা হয়ে আছে নদীগুলো, খালগুলো, বিলগুলো। বাড়ির মধ্যে চারদিকে থই থই করছে জল। কোনটা পুকুর আর কোনটা উঠোন তা ঠাউর করা বেশ মুশকিল হচ্ছে। হামেশাই শোনা যাচ্ছে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর খবর। এদিকে যাকে বিয়ে করে এনেছেন বিশ্বম্বর, সে একেবারে শহরে মেয়ে, খাস নবদ্বীপের। সেই মেয়ে এই অজগায়ের চারিদিকে জল, সাপে কাটা এইসব দেখে প্রথম দিনই তো পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তার বাবা যে তার সাথে এই অবিচার করবেন কোনোদিন সে ভাবতে পারেনি। ভালো পাত্রের কি আকাল পড়েছিল জ্যোৎস্নাময়ীর জন্যে? কত কত সম্বন্ধ এসেছিল বর্ধমান, রাজশাহী, হাতিমপুর থেকে। ময়মনসিংহের এক জমিদারও এসেছিলেন। বাবা বুড়ো মানুষের সাথে মেয়ের বিয়ে দেবেন না বলে সেই সম্বন্ধ নাকচ হলো। শেষকালে মেয়েকে গৌরী দান করবেন নাকি, যারা আসে তারা নাকচ হয়। এদিকে সৎমা রাগে শুধু ফুলে ফুলে ওঠে। তারই বয়সী এক মেয়ে বাড়িতে থাকবে ঘাড়ের উপর, তাও কি কখনো সহ্য করা যায়? এখন চুপ করে আছে, পরে এই মেয়ে যে ফোঁস করবে না তা কে বলতে পারে। জ্যোৎস্নাময়ী থাকতো দোতলায় তার মায়ের দিকে, আর নতুন মা তার দাস দাসী নিয়ে একতলায়। উপন্যাস করায় বাবার অসুবিধে হতো, হাঁপের টান ধরত। হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নাময়ীর বাবা তার মেয়ের বয়সে নতুন বউকে বোঝাতেন, ওই তো বয়স মেয়েটার, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কি করে? আর দিলেও সুপাত্রের হাতে দিতে হবে তো। বুড়ো স্বামীর এই দ্বিচারিতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল নতুন মাকে। মুখ ঝামটা দিত যখন তখন, মেয়েকে বিয়ে দেবেন না। দোজ বুড়োর সাথে, অথচ নিজে বিয়ে করে এনেছেন মেয়ের বয়সী একটাকে। তা আমাকে মানুষ হিসেবে ঠাওরান নাকি জন্তু জানোয়ার জ্ঞান করেন? রাতের সোহাগ দেখলে তো আর বাঁচতেও ইচ্ছে করে না। চিৎকারে কাক বসে না বাড়িতে। হাঁপানির টান বাড়ে জ্যোৎস্নাময়ীর বাবার। বুকে কর্পূর তেল মালিশ করে দেয় দাসী। উপর থেকে সবই লক্ষ্য রাখে জ্যোৎস্নাময়ী, কিন্তু রাটি কাটে না সে মুখে। একদিকে চুপ করে থাকে নিজের মতো করে। তার মা বড় শান্ত ছিল, লক্ষ্মী প্রতিমা যেন। বাড়িতে জোরে কথা বলতে পারত না কেউ, আর অপমান বা হিংসে করা ছিল ভাবনারও অতীত। বাড়ির দরজায় এসে কেউ খালি হাতে ফিরছে কল্পনাই করতে পারত না। সাধু সন্ত থেকে গরিব দুঃখী ভিখারি সবাইকে নিজে থেকে বসিয়ে খাওয়াতেন। দান ধ্যানে তিনি ছিলেন দরাজ হস্ত। বাড়িতে সারাক্ষণ একটা সুচিরি ভাব বিরাজ করত। এমন মা দুদিনের জ্বরে সেই যে চোখ বুঝলেন আর খুললেন না। জ্যোৎস্নাময়ীকে একেবারে একা করে দিয়ে চলে গেলেন। শোকাতুর বাবা খুব ধুমধাম করে মায়ের শ্রদ্ধা শান্তি মিটিয়ে এবার বিয়ে করে আনলেন এমন একটা মেয়েকে, যার চিৎকারে বাড়িতে কাকপক্ষী পর্যন্ত বসে না। সৎমা আর মেয়ের মুখ দেখা দেখেও হয় না। জ্যোৎস্নাময়ী এমন ছোট মনের মানুষদের সাথে মুখোমুখি ঝগড়া দূরে থাক, কথা পর্যন্ত বলেন না। তার হয়ে চিৎকার করে দাসী। সৎমা এবং মেয়ের এই বাগবিতণ্ডার খবর নবদ্বীপ অঞ্চলের কেউ জানে না তেমন নয়। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? গাইতে এসে বষ্টমে পর্যন্ত দুপক্ষের মুখের ভাষা শুনে মূর্ছা যায়। বাবারই তখন অবস্থা হয় সঙ্গীন। এই অশান্তির আগুন কিভাবে তিনি নেভাবেন, তার হদিস যেন আর পান না। এইভাবেই শাখের করাতের মতো যখন দিন কাটছিল তার, ঠিক সেই সময়ে শহরে
কলেরার জন্য ভলেন্টিয়ার হয়ে এলো একদল যুবক কলকাতা থেকে। তারা গান্ধীজির স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত। বিবেকানন্দের সেবা তাদের বুকে, রবীন্দ্রগানের কলি তাদের লব্জ। একদল উঠতি যুবকের মধ্যে যে হোমিওপ্যাথি ডাক্তার, তাকে হঠাৎই খুব পছন্দ হয়ে গেল জ্যোৎস্নাময়ীর বাবার। বেশ গোল গোল চোখ, চওড়া ছাতি, বুকের পাটা আছে বলেই না কলেরা রোগী দেখতে আসে। তিনকুলে একমাত্র খুলনায় পিতা ছাড়া আর কেউ নেই। ঝাড়া ঝাপটা হাত পা, কথায় বার্তায় নম্র, শান্ত, সদালাপী, সর্বোপরি কর্মঠ। এমন একটা ছেলেকেই যেন মনে মনে খুঁজছিলেন তিনি। দেরি করলেন না জ্যোৎস্নাময়ীর বাবা। কথা চলল তাড়াতাড়ি খুলনা আর নবদ্বীপের মধ্যে। পাকা কথা হয়ে গেলে আশ্বাস দিলেন বাবা মেয়েকে। ভয় পাস না মা, এই জামাই আমার সোনার জামাই হবে, দেখে নিস। কলকাতায় কত বড় একটা মেছে থাকে, কালীঘাটের মায়ের মন্দির তো পায়ে হাঁটা। দেখবি তোকে নিয়ে গিয়ে কেমন ট্রাম লাইনের পাশের বাড়িতে রাখে। জ্যোৎস্নাময়ী কোনোদিন ট্রাম দেখেনি, শুনেছে দুটো লিকলিকে লাইনের উপর দিয়ে সেই ট্রাম কলকাতা শহরে চক্কর মারে। সাহেব শুভরা সেই ট্রামে ওঠে, যে যার জায়গায় চলে যায়। ঠুং ঠুং করে কাচের চুরির মতো আওয়াজ হয় ট্রামে। জ্যোৎস্নাময়ী তো সেই ট্রাম লাইনের পাশের বাড়িতে থাকার স্বপ্নে বিভোর হয়ে রইল। এদিকে তার বিয়ে হয়ে গেল বেশ ঘটা করে বৈশাখের কোনো এক শুভ দিনে। ফুলসজ্জার খাটে শুতে এসে জানতে পারল বিশ্বম্বরের পরিকল্পনা। বিয়ে করেছে, আপাতত বউকে রেখে যাচ্ছে বাপের বাড়ি। এই কদিন জ্যোৎস্নাময়ী একটু মানিয়ে গুছিয়ে এখানে থাকুক, কারণ মাত্র কয়েকদিনের জন্য কলকাতায় যাওয়া মানে বিস্তর খরচ। একেই নতুন বউ, তার উপরে বাড়ি ভাড়া করা, সংসার নতুন করে পাতানো খুবই ঝামেলার হবে। আর তো 1 মাসের মধ্যে কলকাতার পাট চুকিয়ে বিশ্বম্বর চলে যাবে খুলনায়। সেখানে তার বাবা মৃত্যুশয্যায়। ছেলেকে পাশে পেলে তিনি খুশি হবেন, ছেলের বউয়ের সেবা পাবেন। এগুলোর সাথে বাড়ির জমি জায়গাও দেখাশোনা করা যাবে। আর ডাক্তারি প্র্যাকটিসটা ঠিকভাবে চালালে তো আর কথাই নেই। পিল পিল করে লোকজন লাইন দিয়ে দাঁড়াবে দরজার সামনে। যদিও কোনোদিন তেমন রোগীর ভিড় হয়নি বিশ্বম্বরের, তবে স্বদেশী করা এক ডাক্তারকে চিনে নিতে অসুবিধা হয়নি আশেপাশের গ্রামের মানুষদের। যতটা না আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য ডাক্তারি করতেন বিশ্বম্বর, তার থেকে বেশি সাহায্য হতো গরিব গুরব মানুষগুলোর। কিন্তু সেসব তো আরো পরের কথা। আপাতত তার সামনে যে নতুন বউটি বসে আছে, একবারের অনুরোধেই খুলে ফেলেছে মাথার ঘোমটা। সেই মেয়েটা কি ভাবছে বোঝার চেষ্টা করছে বিশ্বম্বর। যদিও সে দেখতে পাচ্ছে এই মুহূর্তে মেয়েটির টানা দুটো চোখ ভরে উঠেছে জলে, আর ভরবে নাই বা কেন। খুলনা জায়গাটা কেমন তার আগে ঠিক ধারণা ছিল না জ্যোৎস্নাময়ীর। ততদিনে তো সে একটা পাকাপোক্ত স্বপ্ন দেখে রেখেছে ট্রাম লাইনের পাশে বাসার, খোলা ছাদে রান্নাঘর, একটু দূরে কালীঘাটের মায়ের মন্দির, প্রতি অমাবস্যায় মায়ের মুখ দর্শন, পালা পার্বণে গঙ্গায় চান, রথের মেলা, চরকে জেলে পাড়ার সং। মাথায় আগুন জ্বলতে থাকে জ্যোৎস্নাময়ীর। কাজেই ফুলসজ্জায় স্বামীর গায়ের ঘেমগন্ধের সাথে খাটের রজনীগন্ধা কেমন যেন গুলিয়ে ওঠে। মাঝরাতে দোর খুলে মেয়ে গিয়ে শোয় তার পুতুল খেলার ঘরে। নিজের মা থাকলে এমনটি কখনো করতো না। দিত অমন ছেলে এর মুখে নুরো জেলে। বিয়ের আগে এক কথা, বিয়ের পরে অন্য। মা মরা মেয়ে বলে
বলে তার কোনো দাম নেই গো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাময়ী। ভোর রাতে গা শিরশির করে উঠলে দেখেছিল ওই অত বড় পুরুষ মানুষটা তাকে জড়িয়ে ধরে নিঃসারে ঘুমোচ্ছে পুতুল ঘরে। কখন উঠে এসেছে খাট থেকে জানেও না সে। ভোরের আলো এসে পড়েছে বিশ্বম্বরের মুখে। কি সুন্দর লাগছে। জ্যোৎস্নাময়ের খুব ইচ্ছে করছিল লোকটাকে ভালোবাসতে, হালকা আলোয় ঠোঁটের উপর চোখের পাতায় চুমো খেতে। জ্যোৎস্নাময়ী পারেনি। তখনও মনের মধ্যে কলকাতায় না থাকতে পারার শোক উথাল পাথাল করছিল। বিশ্বম্বরের বাবা মারা গেলেন বিয়ের কিছুকালের মধ্যে। ছেলে শ্রদ্ধ শান্তি করলো বউকে ছাড়াই। জেদ করে থাকলো জ্যোৎস্নাময়ী নবদ্বীপে। একটা চিঠি পাঠালেই তাকে যেতে হবে নাকি? স্বামী হয়েছে তাহলে কিসের জন্য? নিজে এসে নিয়ে যেতে পারে না? জ্যোৎস্নাময়ী বাড়িতেই তার না দেখা শ্বশুরের জন্য অশৌচ পালন করল। ঘাটের দিন নখ কাটলো বাড়ির মধ্যে পাঁচিল ঘেরা পুকুর পাড়ে বসে। পুরোহিত এসে জল দেওয়ালো শ্বশুরকে। ব্রাহ্মণ খেলো। নিয়মভঙ্গের দিন অশৌচ কাটাতে জলাঙ্গিতে গেল বাড়ির পালকি জ্যোৎস্নাময়ীকে চান করাতে। বর্ষার জলঙ্গি তখন ফুলে ফেঁপে উঠছে। পালকি শুদ্ধ জ্যোৎস্নাময়ীকে জলে চোবানো হলো। এমন শীতল জলে এর আগে কোনোদিন সে স্নান করেনি। আর এইভাবে পালকির ঘেরাটোপের মধ্যেও না। তার যেন মনে হলো জলঙ্গির জলরাশির প্রবল চাপে এক অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে পালকিটা। চোখ খোলার চেষ্টা করলো জ্যোৎস্নাময়ী। আর ঠিক তখনই যেন সে দেখতে পেল বিশ্বম্বরের শান্ত মুখটা। শিরশির করে উঠল গা জ্যোৎস্নাময়ীর। এমন শিরশির করেছিল সেই ভোর রাতেও, যখন দুটো শক্ত হাত তাকে পরম মমতায় ভালোবাসায় জড়িয়ে শুয়েছিল পুতুল ঘরে। একটা দেহের যেন আরো একটা দেহ স্পর্শ করছিল। ঘাড়ের কাছে ঘন নিঃশ্বাসের হলকা লাগছিল যেন জ্যোৎস্নাময়ীর। এইসব 7-5 ভাবছে যখন তিনি, ঠিক সেই সময়ে সারা গা বেয়ে যেন কি সব উঠতে থাকে, চিরবির করতে থাকে তারা গোটা গা জুড়ে। মনে হয় কারা যেন আঙুল বোলাচ্ছে তার গায়ে। প্রচন্ড ভয়ে পালকির ভেতরের অন্ধকারে জলের মধ্যে দম বন্ধ হয়ে আসে যেন তার। চিৎকার করে ওঠে জ্যোৎস্নাময়ী। পালকির বেহারারা বুঝতে পারে পুণ্যচান হয়েছে বটে মেয়ের। তারা আবার ডাক ছাড়তে ঘাট পেরোয়, মাঠ পেরোয়। আর এদিকে দিনের আলোতে জ্যোৎস্নাময়ী দেখে তার পালকির মেঝেতে কাপড়ের কোচরে শাড়ির আঁচলে জাপটে জড়িয়ে আছে চিংড়ি মাছের ঝাঁক। কোনোটা নড়ছে, কোনোটা অল্প জলেই পালকির কাঠের মেঝেতে খাবি খাচ্ছে। ভয়টা কেটে যাচ্ছে জ্যোৎস্নাময়ীর। তাহলে এরাই এতক্ষণ গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, চিরবির করছিল। কি যেন এক অনাবিল আনন্দে মন ভরে উঠছে তার। কুড়িয়ে বাড়িয়ে আঁচল ভর্তি করছে সে। একটাও চিংড়িও যেন নষ্ট না হয়। বাড়ি ফিরে দাসীর হাতে আঁচল ভরা চিংড়ি দিয়ে জ্যোৎস্নাময়ী হুকুম দেয়, দোতলায় মায়ের আমিষের রান্নাঘরটার দোর খোলো, পরিষ্কার করো, আমি রান্না করব। দাসী যেন আকাশ থেকে পড়ে। বলে কি মেয়েটা? আর শ্বশুরের তেল ছোঁয়ানি। বাইরে থেকে বামনরা এসে বসে আছে। মেয়ে পায়ে তেল ছুঁয়ে গেছে জলঙ্গিতে ডুব দিতে। ফিরে এসে পাতে তুলে দেবে ইলিশ মাছ ভাপা, গরম ভাত, মাছের ডিমের বড়া। এই যে এত রান্না করলো ঠাকুর। বিরক্ত হলো জ্যোৎস্নাময়ী। উনুনটা নিকো দেখি।
আমি চট করে কাপড়টা ছেড়ে আসি। দাসীর মুখে আর কথা সরে না। যে মেয়ে খায় না দায় না, বাড়ির কারোর সাথে কথাটি ঠিক করে বলে না, সেই মেয়ে উনুন নিকোনোর কথা বলছে কেন? আঁচল ভর্তি চিংড়ি মাছও বা কোথায় পেল? দাসী সময় নষ্ট করে না, রান্নাঘর পরিষ্কার করে উনুন ধরিয়ে বসে থাকে। জ্যোৎস্নাময়ী নতুন একটা তাঁতের শাড়ি ভেঙে আলতা পরে, কপালে সিঁদুর দিয়ে রান্নাঘরে ঢোকে। দাসীর মনে হয় যেন সাক্ষাৎ অন্নপূর্ণা এসে ঢুকলেন রান্নাঘরে। তার যেন গড় হয়ে পেন্নাম করতে ইচ্ছে হলো। এই রান্নাঘর ব্যবহার হয় না মোটেই। জ্যোৎস্নাময়ীর মায়ের রান্নাঘর। মা মারা যাবার পর এই রান্নাঘরের পাট উঠছে বাড়িতে নতুন মা আসার পর থেকে। তাও সেটা অনেক দিন তো হলোই। তাই জিনিসপত্র বাড়ন্ত। এই অবেলায় কোথায় বা আর কিছু খুঁজতে যাবে সে? চট করে তাকিয়ে নেয় চারপাশটা, কি আছে আর কি নেই, এর হিসেবটা পরিষ্কার হয়ে যায় নিজের কাছে। দাসী সেই কচি চিংড়িগুলোতে ততক্ষণে মাখিয়ে রেখেছে নুন হলুদ। জ্যোৎস্নাময়ী লোহার কড়াই উনুনের আছে বসায়, অল্প তেলে চিংড়িগুলোকে ছেড়ে দেয়। একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে জল ঢালে। জলঙ্গির কচি চিংড়ির গা থেকে বেরোতে থাকে মিষ্টি জলের রস। গোটা বাড়ি কালো জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদের সুবাসে ভরে যায়। জ্যোৎস্নাময়ীর বাবা ব্রাহ্মণ বিদায় দিয়ে সবে ছোট পক্ষের রান্নাঘরের পিড়েতে বসতে যাচ্ছিলেন দুপুরের আহার সারতে, কিন্তু তার হলো না। পঞ্চদেবতাকে স্মরণ করে প্রথম গ্যাস মুখে তোলার আগেই উঠে এলেন দোতলার অনেক দিনের বন্ধ রান্নাঘরের সামনে। জ্যোৎস্নাময়ী আন্দাজ করেছিল এমনটাই হবে। আসন পেতে জলের গ্লাস নিয়ে অপেক্ষা করছিল। সেদিন তার বাবা মায়ের রান্নাঘরে কতদিন পরে খেতে বসলো। মনে পড়ল বড় বউয়ের কথা, তার হাতে চিংড়ির হলুদ গালা ঝোলের সুবাস। হাপুস হুপুস করে বাবা ভাত খায়, ঝোলের কাঁচা লঙ্কা ডলে, চোখ দিয়ে জল পড়ে তার। সেটা বড় বউয়ের চিঠিতে নাকি অনেক দিন পরে পুরনো রান্না খাওয়ার আনন্দে বোঝা যায় না ঠিক। খাওয়া শেষ হলে পান এগিয়ে দেয় জ্যোৎস্নাময়ী। বাবা মেয়েকে আশীর্বাদ করেন। কি চাস মা, একবার মুখ ফুটে বল। সারা বাড়ি কানাকানি হয়, এই বুঝে মেয়ে তার নিজের নামে সব সম্পত্তি চেয়ে নিল। খাওয়া ছেড়ে অন্দরের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকে ছোট মা ভয়ে ভয়ে। জ্যোৎস্নাময়ী অস্ফুটে তার বাবাকে বলে, একবার চিঠি লিখুন কলাপোতায়, তিনি যেন আমাকে এসে নিয়ে যান। কথাগুলো বলেই জ্যোৎস্নাময়ী লজ্জায় রাঙা হয়ে যায় ঝোলের চিংড়িগুলোর মতোই। মেয়ে বাড়ি লিখিয়ে নিল না, জমি জমা সম্পত্তি কিচ্ছুটা না, এমনকি শখের পুতুলগুলোও না। শুধু গরুর গাড়ি বোঝাই করে নিয়ে গেল মায়ের রান্নাঘর, ডেও ঢাকনা খুন্তি আর সেই আমিষের বড় লোহার কড়াইটা। বিশ্বম্বর বাধা দেয়নি। সে জানতো নতুন সংসার করতে তার সবটাই লাগবে, কোনো কিছুই ফেলা যাবে না। এই এত কলমি শাক কি হবে দিদা? সকালের চড়া রোদে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে কিংসু। কলমি ভাজা, কলমি শুক্তো, কলমি চাটনি। ফিরে তাকান ইন্দুবালা। একদম শাক তরকারি না খেয়ে তোদের বুদ্ধির এই অবস্থা হয়েছে। আর শরীরগুলো তো লিকলিকে ভেঙা গাছ। করে দেবক্ষণ রান্না, একটু কাসন্দি দিয়ে খাস, দুবারের বেশি চেয়ে খেতে হবে তখন। ইন্দুবালা এগিয়ে যান তরবর করে মাছের বাজারটার দিকে। এই যে খনা, ওই চিংড়িগুলো কি তোর বিক্রি হয়ে গেছে? ঘনা অনেক দিন পরে দেখলো ইন্দুবালাকে। সে কি গো মা, তুমি আজ বাজারে? ধনাদার কি হলো আজ? ইন্দুবালা চিংড়িগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলেন, কিচ্ছু হয়নি তার। কি আবার হবে? কেন, আমি এসেছি ভালো লাগছে না তোর?
ঘনা চা আনতে পাঠায়। নিয়ে যাও মা সবটা, ভেরির নয়কো। ইন্দুবালা চেনে কোনটা ভেরির চিংড়ি আর কোনটা নদী। সকালবেলা একটা বড় গামছা নিয়ে ভাই বোনে চুপি চুপি চলে যেতেন কপোতাক্ষের ঘাটে। ততক্ষণে জড়ো হয়েছে গ্রামের অন্য সব ছেলে মেয়েরাও। ওদিকে আকাশ আসছে কালো হয়ে, ফুসে ফুসে উঠছে সেই কবেকার দাঁড়াও পথিকবরের নদ। গামছা জলে ফেললেই উঠছে ঝাঁকের চিংড়িগুলো। হাতে করে একটা জ্যান্ত চিংড়ি তুলে মুখের সামনে ধরেন কিংসুকের। কেমন এখনো নড়ছে দেখেছিস? কিংসুক ভয়ে দু পা পিছিয়ে আসে। এমনিতে সে বড় পেটুক, খাবার পেলে আর কিছু চায় না, কিন্তু এইসব শাকসবজি মাছ সে বরাবর দেখে এসেছে মরা। জ্যান্ত জিনিস যে এমন হতে পারে সেই অভিজ্ঞতা তার এই ছাত্র জীবনের বাইরে। এই ছোট চিংড়ি দিয়ে বুঝি মালাইকরি হবে? ইন্দুবালা বলেন, তোর মুন্ডু কেমন হলুদ গালা ঝোল করে দেব দেখিস। কিংসুক মাথা নাড়ে। ঠিক হচ্ছে না কিন্তু দিদা, বোর্ডে এইসবের কথা লেখা ছিল না মোটেই। ইন্দুবালা বলেন, কেন, মাছের কথা লেখা ছিল। এই তো হয়ে গেল, চিংড়ি মাছ নিলাম। কিংসুক মাথা চুলকোয়। চিংড়ি আবার মাছ কোথায়? বইতে লেখা আছে ওগুলো জলের পোকা। অনেকদিন পরে যেন ইন্দুবালা একটু হা হা করে হাসেন। বাজারের লোকজন পাশে জড়ো হয়। কি হয়েছে মা, হাসো কেন? ইন্দুবালা মাথা নাড়েন। কিচ্ছু না, তোমরা তাড়াতাড়ি খেতে এসো সবাই। ফেরার পথে একবার ইন্দুবালা দাঁড়িয়েছিলেন কাশি মুদির দোকানে কালো জিরে কিনতে। বোর্ডটা কিংসুককে দিয়ে মুছিয়ে লেখালেন ভাত, কলমি শাক, চিংড়ি মাছের হলুদ কালা ঝোল, বেগুনের টক। অনেকদিন পর বাজার করে এসে প্রসন্ন চিত্রে চান করতে গেলেন ইন্দুবালা কর্পোরেশনের তোলা জলে। গায়ে জল পড়তেই পুকুরের ভাবনাটা আবার মাথায় জাগার দিতে শুরু করলো। বাড়ির পেছনের বাগানটার সাথে এই বাড়িতেও যদি একটা পুকুর থাকতো কি ভালো হতো, তাই না? এই একটা ব্যাপার শাশুড়িকে বলার পর মুখ ঝামটা খেতে হয়নি। বাড়ির সেই সময়কার আত্মীয়রা মশকরা করতে এলে শাশুড়ি মুখের উপর বলে দিয়েছিলেন, ঠিকই তো বলেছে বউ, পুকুর থাকলে কত সুবিধা হতো বলো দেখি। নিজের জল বলেও তো কিছু একটা থাকতো। তা ও বউ, তোমাদের গ্রামের বাড়িতে কি পুকুর আছে? উত্তর দিতে পারতেন না ইন্দুবালা। তিনি জানেন নেই বললেই তার শাশুড়ি মশকরা করতে ছাড়বেন না। আর মিথ্যে কথাও এই বুড়ো মানুষটাকে বলা যায় না। সন্ধে দেবার অছিলায় উঠে পড়তেন তিনি। কথা আর এগিয়ে যাওয়ার পথ পেত না। জ্যোৎস্নাময়ের কোনো ছবি ইন্দুবালা দেখেননি। একমাত্র ফ্রেমে বাঁধানো উইয়ে কাটা আলতা রঙের পায়ের দুটো ছাপ ছাড়া। ঠাম্মা সেখানেই চন্দন দিত, সন্ধে দেখাতো। তার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল নাকি এইসব। আর মাঝে মাঝে সেই লোহার কড়াই সিন্দুক থেকে বেরোলে গল্প হতো জ্যোৎস্নাময়ীর। কই রে ইন্দু, নিয়ে আয় হলুদের কৌটোটা। ঠাম্মা হাঁক পারে। বেলা যে অনেক হলো। ভাইকে পাঠায় পাশে ভবেশদের বাড়িতে কাঁচা লঙ্কা আনতে। ইন্দুবালারা গামছা দিয়ে যে চিংড়ি ধরেছে সেগুলো দিয়ে আজ ঠাম্মা রান্না করছে চিংড়ির হলুদ গালা ঝোল। কিন্তু এই গল্পের সাথে বাড়িতে পুকুর না থাকার কি সম্পর্ক? প্রশ্ন করেন ইন্দুবালা। দাও দেখি আমি একটু নারী ঝোলটাকে। ইন্দুবালা ঠাম্মার হাত থেকে খুন্তিটা নিয়ে নাড়তে থাকে এদিক থেকে ওদিকে। চিংড়িগুলো সেই হলুদ ছোফা ঝোলে কেমন যেন ডুবো সাঁতার দিতে দিতে ভেসে ওঠে। ওই দেখো না, সন্ধ্যারা কি সুন্দর বাড়ির পুকুরেই জারিয়ে রাখে মশারির জালে চিংড়িগুলো। মনিরুল তো আরো বুদ্ধি করে পাটকাঠি দিয়ে সরজাল করে। অল্প অল্প করে পুকুরের মধ্যেই জমায় মাছগুলো।
তারপর একদিন চিংড়ি খাওয়ার মোচ্ছব হয়, আর তুমি কিনা মাটির হাঁড়িতে জ্বালিয়ে রাখতে বলো চিংড়িগুলোকে। ওইটুকু হাঁড়িতে আর কতটুকুই বা ধরে। একদম ভালো লাগে না ইন্দুবালার। বইদের মতো যদি তাদেরও একটা পুকুর থাকতো, নয়তো বনুদের মতো অন্তত একটা ডোবা, কি মজাই হতো তাহলে। টকবক করে ফুটতে থাকা ঝোলে আরো দুটো লঙ্কা দিয়ে ঢাকনা দেয় ঠাম্মা। পুকুর নেই বলে তার নাতনির বড় দুঃখ। তারও যে ছিল না তেমনটা তো নয়। পুকুর হলো গৃহস্থের লক্ষ্মী। মাছটা, শাকটা, জলটা তা থেকে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি কাজে লাগে চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতায় সিন্নি ভাসাতে, ইতু পুজোয় ঘট বিসর্জন দিতে, বান্তু পুজোয় জল পুজো করতে। বিয়েতে জল সইতে একটা নিজের পুকুর থাকবে না, তাও কি হয়? কিন্তু ওই যে অদিষ্ট। যাও, তোমার কাছে আর কোনো গল্প শুনবো না, চিৎকার করে ইন্দুবালা। তার ভাইও ঠাম্মার আঁচল ধরে বলে, দিদি কাঁদছে ঠাম্মা, বলো তো পুকুরের গল্পটা। জ্যোৎস্নাময়ও কাঁদত সারাক্ষণ। এই নদী নালার দেশে বর্ষাকালে সংসার পাততে এসে চোখের জলে নাকের জলে হচ্ছিল সে। নবদ্বীপে ছিল বাবার পাকা বাড়ি, লোহার ঘোরানো সিঁড়ি, আর খুলনার গা কলাপোতাতে শ্বশুরের মাটির বাড়ি, মাটির দাওয়া, উঠোন ভর্তি পাশের বাড়ির পুকুরের জল, সাপে কামড়ানোর সব ভয়ানক গল্প। লম্ফ জেলে কোন রকমে রান্না করে জ্যোৎস্নাময়ী। সন্ধে হতে না হতেই বেড়ার দিকে উঠোনের শেষ ভাগে কাদের যেন চোখ জল করে ওঠে। ওরা কি সব ভূত, পেট, অশরীরী? পাশের বাড়ির বিধবা বউ রাধারানী এসে বলে যায়, মোটেই না, ওগুলো সব শেয়াল। সন্ধে হতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সাবধানে থেকো বউ, ওরা পারলে মানুষ তুলে নিয়ে যায়। আটকে ওঠেন জ্যোৎস্নাময়ী। বিশ্বম্বর অনেক রাতে রোগী দেখে একা একা বাড়ি ফেরে। তার যদি কিছু হয়ে যায়, শিয়ালে যদি ধরে, সাপে যদি ছোবল মারে, চিন্তায় চিন্তায় কেমন যেন শুকিয়ে যেতে থাকে জ্যোৎস্নাময়ী। এইদিকে বর্ষা গিয়ে শরৎ আসে, শরৎ গিয়ে হেমন্ত। শরীর ঠিক হয় না তার। গায়ের লোক বলে, হাওয়া লেগেছে বউয়ের, পীরের কাছে যাও। বিশালাক্ষী তলায় মাঝে মাঝে আসে কত পীর, কত সাধু সন্ন্যাসী। এদের একটু বিশ্বাস করে না বিশ্বম্বর, যত বুজরুকি। কিন্তু জ্যোৎস্নাময়ীর মন চায় একবার অন্তত যাক সে। এতদিনে পেটেও তো এলো না কোনো সন্তান, কেন, কোন কারণে? এর মধ্যে গ্রামে এলো এক জল বাবা, কত শত পাহাড় ডিঙিয়ে, অনেক মন্ত্রতন্ত্র পড়ে। সে নাকি জলে মুখের ছায়া দেখে সব বলে দিতে পারে। রাধারানী দিল খবরটা জ্যোৎস্নাময়ীকে। তার সব কথা বলে নাকি লোকটা। দরকার পড়লে বাঘে গরুতেও এক ঘাটে জল খাওয়াতে পারে। একদিন বিশ্বম্বর যখন সদরে গেছে ওষুধ কিনতে, জ্যোৎস্নাময়ী পাশের বাড়ির রাধারানীর সাথে বেরিয়ে পড়ল। বিশালাক্ষী তলায় সেদিন ভিড় ছিল কম। বেদির উপর বসে এক ভিন দেশের সাধু, তিনি অনেকক্ষণ ধরে জ্যোৎস্নাময়ীকে দেখলেন। পেতলের সরার মধ্যে জল দিয়ে এগিয়ে পিছিয়ে মুখাভাব দেখলেন, আর তাকে চমকে দিয়ে নানা রকমের কথা বলতে শুরু করলেন। যেমন তার মায়ের মৃত্যুর আগের দিন পুকুর পাড়ে নারকেল গাছে বাজ পড়েছিল, জলে গিয়েছিল গাছটা। দিনটা ছিল সোমবার। এটা একমাত্র জ্যোৎস্নাময়ী ছাড়া এই গ্রামের কারো জানার কথা নয়। এমনকি রাধারানীকেও সে কোনোদিন গল্প করেনি। সাধু ভুরু নাচিয়ে বলে, নদীতে চান করার সময় গায়ে উঠেছিল চিংড়ি। আটকে ওঠে জ্যোৎস্নাময়ী। সব সত্যি যে? সাধু জানতে চায়। বলো কি, বল কি দিবি? নিদান বলে দেব।
সব বিপদ কেটে যাবে। জ্যোৎস্নাময়ী হাতের বালা খুলে দিয়েছিল। সাধু খুশি হয়ে বলেছিল, তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে উপছায়া পাপ। বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার করা, যাতে অন্য নতুন প্রাণ আসতে পারে। এই নতুন প্রাণটা কি হতে পারে সেটা বুঝতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলা যায় না। যদি শোনেন সাধু সন্তের কাছে যেতে শুরু করেছে তার বউ, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। রাধারানী একদিন দুপুরে পান খেতে এসে বুদ্ধি দেয়, যদি বউ বাড়িতে একটা নতুন ডোবা করিস, সেটাও তো একটা নতুন কিছু করা হয়। জল তো প্রাণ, তাই না? বুদ্ধিটা ফেলতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলে, অন্যের পুকুরে যেতে তার বড় সমস্যা, কেমন লজ্জা করে। নিজের বাড়িতে যদি একটা পুকুর থাকতো, নিদেন পক্ষে একটা ডোবা। বিশ্বম্বর রাজি হয়ে যায়। তারও অনেক দিনের শখ নিজের বাড়িতে একটা পুকুরের। জলাশয় শুভর প্রতীক, কল্যাণকর। পুকুর কাটানোর দিনক্ষণ দেখা হয়, সে মহা ঝক্কির ব্যাপার। এত সব জানত না জ্যোৎস্নাময়ী। ভূমিকে পুজো করে পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে প্রথম মাটি কাটা হয়। একদিনেই অনেকটা মাটি গোল করে কেটে ফেলে লোকজন। বাড়ির চারপাশটা যেন মেলার মতো মনে হয়। কত লোক দেখতে আসে পুকুর কাটা। সেদিন হঠাৎ রাতে বৃষ্টি নামে, করকর করে বাজ পড়ে। আর সে কি ঝড়! অনেক ভোরে জ্যোৎস্নাময়ীর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিশ্বম্বর অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ যেন তার মনে হয় জলের কলকল আওয়াজ। প্রথম দিনের পুকুর কাটাতেই জল ভর্তি হয়ে গেল নাকি? জল দেখতে উঠে পড়ে জ্যোৎস্নাময়ী। আধখোরা পুকুরের সামনে এসে থমকে দাঁড়ায়। কোথায় জল? শুকনো খটখটে মাটি। আর সেই হা করা বিশাল মাটির গর্তে পড়ে আছে সাদা থান পরা পাশের বাড়ির বিধবা বউ রাধারানী, যার মুখের একদিকটা খুবলে নিয়ে গেছে শিয়াল। বাতাস ভারী হতে থাকে। ফিসফিস করে যেন কারা কথা বলে চারপাশে। পিছন ফিরতেই জ্যোৎস্নাময়ী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কবেকার মরে যাওয়া তার মৃত মা। জানতিস না খুকু, মরার আগে যে একটুও জল পাইনি আমি। আঁতকে ওঠে জ্যোৎস্নাময়ী। চোখ মেলে দেখে ঘুমোচ্ছিল সে। পাশে বিশ্বম্বর নেই। বিভৎস স্বপ্নের রেশ নিয়ে দালানে এসে বুঝতে পারে কাজ বন্ধ রেখেছে মাটি কাটাইয়ের লোকেরা। পাশের বাড়ি থেকে কান্নার সুর ভেসে আসছে। বিধবা রাধারানী হঠাৎই ভোরবেলায় মারা গেছে ভেদ বমিতে। পুকুর কাটানো বন্ধ করে দিল বিশ্বম্বরের গায়ের লোকজন। বাধা পড়েছে কাজে। মাটি কাটার লোকগুলো ফিরে গেল। তারও অনেক পরে বাড়ির পূব দিকে বিশ্বম্বর একটা কুয়ো খনন করেছিল। ততদিনে অবশ্য তার ছেলে মেয়েতে সংসার ভরে উঠেছে। এই গ্রামে সেই প্রথম কুয়ো, যে কুয়োতে ইন্দুবালার ভাই একটা কচ্ছপ পুষেছিল। নাম রেখেছিল কুমড়ো। উপর থেকে মুড়ি দিলে কুমড়ো ভেসে উঠত। ছোট্ট হা করে জলে ভেজা মুড়িগুলো গিলে গিলে খেত। ঠাম্মার কুর্ম অবতারের গল্প হয়তো মনে ছিল তার। সবাই আজ একটু তাড়াতাড়ি চান সেরে আসে। বাবা ইন্দু ভাই মাকেও খেতে বসে যেতে বলে ঠাম্মা। গরম ভাতের সাথে আজ যে শুধু চিংড়ির হলুদ গালা ঝোল, সেই কবেকার গল্প হয়ে যাওয়া জ্যোৎস্নাময়ীর লোহার কড়াই। লোহার কড়াই ইন্দুবালার হোটেলও আছে, কিন্তু জ্যোৎস্নাময়ীর মায়ের কড়াইয়ের মতো নয়। তিনি যদি তার মায়ের সব বাসনগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ইন্দুবালাই বা পারবেন না কেন? লক্ষ্মী তার চোখ গোল্লা পাকিয়ে বলেছিল, হ্যাঁ ঠিকই তো, নিয়ে আসলি না কেন ওইগুলা? ইন্দুবালা হাসেন। তখন কি করে জানবো এই এত বড় ভাতের হোটেল হবে আমার?
লক্ষ্মী বলে, এক মাসওয়ালি বন্ধু হবে, 3-3টে ছেলে মেয়ে নিয়ে অকালে বিধবা হব, আর কখনো কোথাও যাওয়ার জায়গা থাকবে না, এমনকি বাপের বাড়িও না। থম মেরে বসে থাকেন ইন্দুবালা। কিন্তু আজ লক্ষ্মীও বা কোথায়? তার চারপাশে কেউ কোথাও নেই। আর যখনই মনে হয় কেউ নেই, তখন যেন আর শরীর চলে না ইন্দুবালার। কিন্তু ইন্দুবালার একজন উপরওয়ালা আছেন। তিনি বাতাসের সাথে ভেসে ভেসে বেড়ান। গরম তেলের উপর কালো জিরের ফোড়ন পড়তেই চরবর করে ওঠেন। রান্নার নানা রকমের সুবাস পাঠিয়ে লোক জড়ো করেন। ইন্দুবালার তখন আর একা থাকা হয় না। কিংসুক হোটেল উজিয়ে ছেলে মেয়ের দলকে তো নিয়ে এসেছেই, চিংড়ি মাছের হলুদ গালা ঝোল খেতে সেই কত দূর থেকে ডাক্তার হোস্টেলের ছেলে মেয়েগুলো আজ এসেছে। তাদের মধ্যে কলমি শাক বিক্রি করা বউটাও আছে। কাসন্দি দিয়ে কলমি শাক মাখার সময় ইন্দুবালা তার চোখে জল দেখেছেন। আহা, ওরও পুকুরের শখ ছিল গো, ঠিক ইন্দুবালার মতোই। ওর যেন একটা বড় পুকুর হয়, এই মনস্কামনা করার সাথে সাথে মেঘ ডেকে উঠল। মুষলধারায় বৃষ্টি নামলো। রেডিওতে এক ছোকরা জকি দুকলি গান শুনিয়ে বলল, অবশেষে বর্ষা নামলো শহরে। ইন্দুবালা বিকেলের উঠোনে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেন। মনে হলো তার সাথে যেন ভিজছে গ্রামের ভিটেখানাও, ভিজছে পুয়ের মাচা, ডালিম গাছ, গন্ধরাজ লেবু, কালনার আতা, নারকেল গাছে জড়িয়ে ওঠা চুইঝাল। এখনো সেখানে জল থই থই করে কিনা কে জানে। গামছা দিয়ে কেউ কি আর চিংড়ি মাছ ধরে? তার হলুদ ঝোল হয়। বৃষ্টির জলে যেন ডুব দিতে থাকেন ইন্দুবালা অনবরত। মনে মনে প্রার্থনা করেন, এই ডুবের যেন শেষ না হয় ঠাকুর, কোনোদিন শেষ না হয়।